জানিয়ে দিব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নতুন বাংলাদেশকে জাতিসংঘে উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন জয়নুল আবেদিন ফারুক। আরও জানিয়ে দিব হাসিনার পতন থেকে স্বৈরাচারী শাসকদের শিক্ষা নেওয়া উচিত। এদিকে পাচারের অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিল যুক্তরাজ্য। সর্বশেষ জানাবো ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে উপহার নয়, এক প্রশ্নের জবাবে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। পুরো সংবাদ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। নতুন বাংলাদেশকে জাতিসংঘে উপস্থাপন করবেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চেনা পরিবেশে নতুন পরিচয়ে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। দীর্ঘদিনের পরিচিত জনদের সামনে তুলে ধরবেন তার নতুন দায়িত্ব, নতুন বাংলাদেশকে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার ২৩ সেপ্টেম্বর ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের আগমন ঘিরে সেখানকার বাঙালি কমিউনিটিতেও বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা রয়েছে। নিউ ইয়র্ক সফরকালে ৩ দিন বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর ইউনূস। এর মধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন তিনি। আর জাতিসংঘ অধিবেশনে ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য বলছে ইউনূস বাইডেন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকবে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংস্কার ইস্যু, পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। সত্যি রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন হাসিনার উদ্দেশ্যে বলেছেন খালেদা জিয়ার উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি মনে করেছেন আবার বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন। যদি এটি সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষায়, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, উন্নয়নের কথা বলে যে আম্ফলন আপনি করেছিলেন সেটা যদি আপনার মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। সোমবার ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল পরিষ্কার করুন, কিন্তু জনপ্রতিনিধিদের সুযোগ দিন যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করবে, তাই অনতি বিলম্বে একটি রোডম্যাপ দিন। জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, ইলিশ মাছ তো পাঠালাম, আরো বেশি পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত। বন্ধুবর ভারতকে আমরা প্রতিদিন বলে যাচ্ছি, বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গণতান্ত্রিক অধিকার, আপনাদের দেশের মতো নির্বাচন আশা করেছিল, কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, এমন এক দলকে সহযোগিতা করেছেন যারা ১ মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, সব নির্বাচন কুক্ষিগত করেছে, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় নামাদের গুলি করে মেরেছে, আবরারকে খুঁচিয়ে খুঁচিয়ে বিশ্ববিদ্যালয়ে খুন করেছে, বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে, দেশ থেকে ৯৯,০০০ কোটি টাকা লুট করে নিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আপনাদের উচিত ছিল শত শত মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো। তিনি আরো বলেন, এখনো আবু সাইদ খোকন মুগ্ধর রক্তের গন্ধ নাক থেকে যায়নি, অথচ এরই মধ্যে আওয়ামী লীগের সহচর আমাদের প্রিয় খাগড়াছড়ি রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারতকে বাংলাদেশের মানুষ কখনো বিশ্বাস করতে পারে না। আমরা আশা করেছিলাম শেখ হাসিনাকে আপনারা ভারত অবিলম্বে হস্তান্তর করবেন, কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেননি। যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, তাহলে আপনাদের উচিত বাংলাদেশের যারা
এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদের এক এক করে হস্তান্তর করা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যত অস্থিরতাই তৈরি করুন, আওয়ামী লীগ তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, অজস্র টাকা আছে, তারা এখনো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। হাসিনার পতন থেকে স্বৈরাচারী শাসকদের শিক্ষা নেওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের লৌহ মানবী শাসক। গত 15 বছর ধরে তিনি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন। শেখ হাসিনা চরম অহংকারের সঙ্গে দেশ শাসন করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজয় এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্যই জন্ম নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তার এই দম্ভ অহমিকা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে করা শিক্ষার্থীদের তীব্র গণ আন্দোলনে শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তনে অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে বলে জানিয়েছেন তারিক আকিল নামে পাকিস্তানের একজন ইতিহাসের অধ্যাপক। দেশটির সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভারে লেখা এক নিবন্ধে তিনি লিখেছেন, হাসিনার অধীনে বাংলাদেশ সবসময় ভারতের মোদী সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা পেয়েছিল এবং এক পর্যায়ে বাংলাদেশ কার্যকরভাবে তার শক্তিশালী প্রতিবেশী ভারতের একটি স্যাটেলাইট দেশে পরিণত হয়। আর এটাই বাংলাদেশি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। তবে হাসিনার দীর্ঘ শাসনামলে জনগণের মৌলিক ও অপরিহার্য সব অধিকারই পদদলিত হয়েছে। এর পরিবর্তে সন্ত্রাসের রাজত্ব, কঠোর কারফিউ, রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনকে দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের জন্য হাসিনা দায়ী ছিলেন। তিনি পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও উপভোগ করছিলেন, আর তাই তার বিরুদ্ধে অনাস্থা ভোট আনা অসম্ভব ছিল। আর এ কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণের একমাত্র উপায় ছিল হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা সেনাবাহিনীর মাধ্যমে সামরিক আইন জারি করা। তবে কেবল শিক্ষার্থীদের দৃঢ় শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয় এবং গত 5ই আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে দ্রুত ঢাকা থেকে পলায়ন করেন এবং ভারতে আশ্রয় নেন। বিশ্বের স্বৈরাচারী শাসকদের বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। সূত্র পাকিস্তান অবজারভার। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ আইনি প্রক্রিয়ায় ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। সোমবার শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ উপ হাই কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানের সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান শিল্প উপদেষ্টা। এ ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেমস গোল্ডম্যান। এর আগে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপ হাই কমিশনারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপদেষ্টা। তিনি বলেন, ব্রিটেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। ইউরোপীয় ইউনিয়নের ইইউ দেশগুলোর মধ্যে ব্রিটেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করার মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর অবস্থায় উত্তরণ করা সম্ভব। ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে, উপহার নয় বলেছেন রিজওয়ানা হাসান। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটা রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। এটা খুব ছোট্ট করে দেখার মতো টাকা না। সোমবার 23 সেপ্টেম্বর বেলা 11টার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সুইডেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী একে জুয়েলের এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, শুধু একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না, যেটা সরকারের বিবেচনায় আছে। তিনি আরো বলেন, যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। আমরা কিছু কথা সহজে বলে ফেলি, আমাদের সব সময় মনে রাখতে হবে প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয় আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা চাই না।